Okay, so we begin from this paragraph, but as society is constituted at present. ঠিক আছে, এই প্যারাগ্রাফটা থেকে শুরু করছি। তা যাই হোক, তা আমরা তো শুরু থেকেই যেটা দেখছি যে আহ, স যে রিপিটেডলি যে বিষয়টার উপর তিনি বলছেন, সেটা তো আমরা অলরেডি অনেকবার ডিসকাসও করেছি। এবং শুরু থেকে আমরা যেটা দেখছি যে যে কনভেনশনাল বা যে ক্যাপিটালিস্ট যে ভিউ অফ ফ্রিডম, সেটাকে নানান রকমভাবে যে তিনি সেটাকে ক্রিটিক করছেন। কারণ আমরা শয়েরকে আমরা চিনি যে তিনি যে যাকে আমরা এর আগেও আমরা ডিসকাস করেছি যে ওয়াজ যে কাইন্ড অফ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, বা যাকে সে সময় বলা হতো যে ফেবিয়ান, হ্যাঁ, ফেবিয়ান সোশ্যালিস্ট আর কি। এবার সেই ভিউ থেকে তিনি যে মার্কসিস্ট যে ভিউ অ্যাবাউট ক্যাপিটালিজম, তার থেকে কিছুটা বা সোশ্যালিজমের যে ধারণা সেখান থেকে কিছুটা আলাদা, সেটা আগেও আমরা বলেছি, তাই সেদিকে আমি আর যাচ্ছি না। এবং সেই ভিউ থেকেই তিনি এখানে ফ্রিডমকে দেখছেন বা সেটাকে সেইভাবে তিনি ক্রিটিক করছেন। তো সেদিক থেকে আমরা দেখছি, এবং এটাও আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এসেটা পড়বো, যে এসেটি পরবর্তী সময়ে এটাকে এসে হিসেবে যে রিপ্রিন্ট করা হলেও, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা কি ছিল, যে বিবিসি রেডিও ব্রডকাস্ট। তাই সেটা আমাদের মনে রাখতে হবে। যার ফলে এই এসেটার মধ্যে কিন্তু একটা খুব বেশ কিছু যে ওয়ার্ডস বা ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে একটা একটা কলোকুয়াল ফ্লেভার রয়েছে। এবং অনেক যে কিছু কিছু জায়গায় যে রেফারেন্সগুলো তিনি দিচ্ছেন, সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আহ, যে মানে এখনকার সময়ের সঙ্গে সেইভাবে অতটা সেটা মেলে না। তার কারণ হচ্ছে যে তিনি পার্টিকুলারলি একদম, যেহেতু এটা একটা রেডিও ব্রডকাস্টে কি হয়, যে যখন কথা বলা হয় তখন একদম যে ইমিডিয়েট যে কন্ডিশন বা সেই সময়ে যে বিভিন্ন যে ঘটে চলা যে নানান ধরনের যে ঘটনা বা ইনসিডেন্টস, সেগুলোকেই রেফার করে কথা বলা হয় আর কি। কারণ সেক্ষেত্রে অতটা খেয়াল রাখা হয় না যে ভবিষ্যতে তো আর কেউ কথা এটা শুনবে না, কারণ এটা যেহেতু একটি অডিও যে যে টাইপ অফ যে কমিউনিকেশন, তাই সেটা লেখার ক্ষেত্রে হয় কি, যে যখন একজন কেউ লেখে তখন আমরা ধরে নিই যে এই লেখাটি এর পরেও সেটা যে রিডার্সটা পড়বে বা ফিউচার জেনারেশন সেটা পড়বে। তাই সেইভাবে লেখাটিকে তার প্রাসঙ্গিকতাকে খেয়াল রেখে সেটাকে লেখা হয়। কিন্তু রেডিও ব্রডকাস্টের ক্ষেত্রে বা যেখানে সামনাসামনি অডিয়েন্স থাকে, তখন তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সেই দায়টা যে স্পিকারের থাকে না। তাই এখানেও আমরা দেখব যে সেইভাবেই কিন্তু সেরকম একটা অ্যাপ্রোচ এই এসেটার মধ্যে রয়েছে। তার ফলে সেই জায়গাগুলো আমাদের একটু কোথাও কোথাও একটু বুঝতে অসুবিধা হলে, তখন আমাদের সেই রেফারেন্সগুলো সম্পর্কে একটু জানতে হবে, বা যে ফুট নোটসগুলো একটু দেখে নিতে হবে। যদিও এসেটা যে টেক্সটটা রয়েছে তোদের কাছে, সেখানে হয়তো ফুট নোট সেইভাবে নেই। তাই আমি মানে হেল্প করছি অনেক ক্ষেত্রেই, যে যাতে সেই জায়গাগুলোকে বোঝা যায় আর কি, যতটা সম্ভব। তো যাই হোক, আমরা চলে আসি ওই পার্টিকুলার সেই প্যারাগ্রাফটিতে, যেখান থেকে আমরা শুরু করছিলাম, যে বাট অ্যাজ সোসাইটি ইজ কনস্টিটিউটেড অ্যাট প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেয়ার ইজ অ্যানাদার ফার মোর ইন্টিমেট কম্পালশন অন ইউ। আচ্ছা, তাহলে তিনি এখান কি বলতে চাইছেন, যে ফার মোর ইন্টিমেট কম্পালশন। যে ফার মোর ইন্টিমেট কম্পালশনটা কি? মানে এর আগে তো তিনি অনেকগুলো কম্পালশনের কথা তিনি তো ডিসকাস করেছেনই, যেগুলো আমরা দেখেছি, যে সেগুলো কিছু আমাদের যে ন্যাচারাল জবস, আনন্যাচারাল জবস, সেগুলো তিনি নানান রকমভাবে ডিসক্রাইব করেছেন, ইন ডিটেইল সেগুলোকে দেখিয়েছেন। এবার তিনি আরেকটি বিষয়ে আসছেন, সেটা হচ্ছে যে যেটা তিনি বলছেন যে ইন্টিমেট কম্পালশন। সেই ধরনের কম্পালশনটা কি? দ্যাট অফ ইউর ল্যান্ডলর্ড অর দ্যাট অফ ইউর এমপ্লয়ার। তাহলে তিনি যেটা বলছেন, যে তিনি সেই সময়ের, মানে সেই সময়ের যে ইউনাইটেড কিংডম, তার যে সোশ্যাল যে সিস্টেম, সেটার উপরে ভিত্তি করেই তিনি কথাটি বলছেন, যে দেয়ার ইজ অ্যানাদার ফার মোর ইন্টিমেট কম্পালশন, দ্যাট অফ ইউর ল্যান্ডলর্ড অ্যান্ড দ্যাট অফ ইউর এমপ্লয়ার। হুম, তা এখানে ওই
ল্যান্ডলর্ড বলতে যেটা আমরা সাধারণত যেটা বুঝে থাকি, যেটা ফিউডাল সিস্টেমে যে ল্যান্ডলর্ড থাকে আর কি, যে যার একটা বড় ল্যান্ডেড এস্টেট থাকে বা জমিদার আর কি, ল্যান্ডেড এস্টেট উইচ ইজ ওন বাই আ লর্ড, যাকে লর্ড বলা হতো আর কি, যে ল্যান্ডলর্ড আর কি। তা সেই সেই ধরনের ল্যান্ডলর্ডের কথা তিনি হয়তো বলছেন না, কিন্তু আহ, তিনি সেই সময়ের যে প্রচলিত ল্যান্ডলর্ড বলতে যেটা যেটা বোঝা হতো, সেই ধরনের ল্যান্ডলর্ডের কথাই তিনি বলছেন। যার ফলে এখানেও সেই কথাটাই যেটা একটু আগে বললাম, যে যে ওই স্পেসিফিক যে সোশ্যাল এবং যে পলিটিক্যাল যে কন্ডিশন, সেটাকে অনেক ক্ষেত্রে তিনি রেফার করছেন। তারপরে ল্যান্ডলর্ড এবং হচ্ছে যে তিনি যেটা বললেন যে এমপ্লয়ার বলতে সেই স্পেসিফিক যে সোশ্যাল এবং পলিটিক্যাল যে কন্ডিশন অফ ইউনাইটেড কিংডম, সেই সময়ের আর কি, যে সেই সময়ে আর কি ল্যান্ডলর্ড বা এমপ্লয়ার বলতে যা বোঝা হতো, সেটাই তিনি এখানে বলতে চাইছেন। কিন্তু আহ, মানে এখনকার দিনে আমরা ল্যান্ডলর্ড বলতে যা বুঝি, বা এমপ্লয়ার বলতে যা বুঝি, সেই অর্থে কিন্তু নয়। হুম। যার ফলে এটার যে যে অ্যাকচুয়াল যে যে সাজেশন, সেটা সেই সময়ের ক্ষেত্রে যে রেলিভেন্ট, সেটা এখনকার জন্য কিন্তু ভ্যালিড নয়। তো যাই হোক, সেই অর্থে আমরা এখানে দেখব যে ল্যান্ডলর্ড বা এমপ্লয়ার কি ধরনের ইন্টিমেট কম্পালশন সেটা ইম্পোজ করতে পারে। Your landlord may refuse to let you live on his estate if you go to chapel instead of to a church. তা কি হচ্ছে যে 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 ল্যান্ডলর্ড আমাকে কি করতে পারে, যে হতে পারে যে তিনি তার যে জায়গায় আমাকে যে বাস করতে নাও দিতে পারেন। যে কি 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 ধরনের কাজ করলে, যে এরকম একটা হতে পারে যে ইফ ইউ স্টার্ট যে ভিজিটিং দি চ্যাপেল ইনস্টেড অফ টু টু এ চার্চ। চ্যাপেল আর চার্চের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি আমরা সাধারণভাবে যেটা জানি যে খুব একটা পার্থক্য নয়, নেই। চ্যাপেল হচ্ছে খুব ছোট চার্চ, আর এমনি চার্চ বলতে যেটা আমরা একটা যে 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 বড় সড়ো বিল্ডিং। অনেক সময় যে দেখা যায় যে যেগুলো খুব বড় ধরনের চার্চ, সেই চার্চেও কি হয় যে ওই চ্যাপেল থাকে, মানে ছোট্ট একটি প্রেয়ার রুম থাকে। কারণ ওই বড় সড়ো যে প্রেয়ার হলটা আর কি, যে সেখানে গিয়ে সবসময় তো প্রে করা সম্ভব হয় না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় যে ক্যাথিড্রাল, তাতে একটি ছোট জায়গায় যে প্রে করার একটি ছোট জায়গা থাকে, সেটাকে চ্যাপেল বলা হয়। কিন্তু যেটা এখানে তা বলা হচ্ছে না। চ্যাপেল একটা হতে পারে যে যে শুরুর দিকে যে বড় বড় চার্চ ছিল না, মানে ছোট ছোট রুম বা অনেকে ঘরের মধ্যে একটা যে প্রেয়ার রুম তৈরি করে সেখানে প্রে করতো, সেগুলোকে চ্যাপেল বলা হয়। তবে শয়ের এই কথাটির মধ্যে একটা বিশেষ রেফারেন্স রয়েছে সেই সময়ের যে যে সোশ্যাল বা পলিটিক্যাল কন্ডিশনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। সেটা কি, যে সেই সময়ে যে যারা প্রোটেস্ট্যান্ট আর কি, যাদেরকে আমরা বলে থাকি যে নন কনফর্মিস্ট, সেই প্রোটেস্ট্যান্টরা তারা কি করতো, যে তারা চার্চে যেত না, তারা কি করতো যে চ্যাপেলে গিয়ে প্রে করতো। হুম। মানে সেই চ্যাপেলটা হতে পারে ছোট ছোট প্রেয়ার হল, বা ঘরের মধ্যেই একটা প্রেয়ার হল, এবং সেখানেই তারা প্রে করত। বুঝা গেল? তাই সেখানেই এটা বলা হচ্ছে যে মানে কোনো মানে ইন্ডিভিজুয়াল যে হাউস, সেখানে যে ছোট যে রুম হুইচ ইজ ডেডিকেটেড ফর যে প্রেয়ার, বুঝা গেল? যেখানে কোনো কনগ্রিগেশন হয় না। হ্যাঁ, যে চার্চে যখন প্রে করা হয় তখন একটা কনগ্রিগেশন হয়, যে প্রচুর মানুষ আসে আর কি, কমিউনিয়ন যেটাকে বলা হয়। আহ, তা সেখানে যারা জয়েন করতে ইচ্ছুক নয় আর কি, তারা কি করে যে ওই ছোট চ্যাপেলে তারা যায় আর কি। তাই প্রোটেস্ট্যান্ট যারা আর কি সেই সময়ের, হ্যাঁ, আহ, যে তারা কি করতো, যে দে ইউজ টু ওয়ার্শিপ অ্যাট এ চ্যাপেল। এবং সেই সময়ে মানে যেই সময়ের লিখছে নাকি, সে সময় ইউনাইটেড কিংডমে যে চ্যাপেলের সংখ্যা প্রচুর বেড়ে গেছিল, কারণ প্রোটেস্ট্যান্টদের সংখ্যাও সেই অর্থে বেড়ে যায় আর কি। যার ফলে যেগুলোকে আমরা অ্যাংলিকান চার্চ বলে থাকি আর কি, সেই অ্যাংলিকান চার্চে তারা যেত না, তারা ওই চ্যাপেলে যেত। তো স্বাভাবিকভাবে কি হবে, যে যেহেতু মানে প্রোটেস্ট্যান্ট রা যদি যারা প্রোটেস্ট্যান্টদের উপর তো এমনিতেই কি হয়, যে একটা যে রুলিং যে গভর্নমেন্ট, তাদের একটা তো একটা ক্ষোভ থাকেই আর কি,
যেহেতু তারা প্রোটেস্ট্যান্ট। তাই মানে প্রোটেস্ট থেকেই তো প্রোটেস্ট্যান্ট। যার ফলে যে অ্যাংলিকান যে চার্চ, হ্যাঁ? যেটা হচ্ছে যে আ মানে যেটা অনেক বেশি ক্ষমতাশালী। তাই তার যে বিভিন্ন যে করাপশন, তার যে বিভিন্ন যে ফ্যালাসি, সেগুলোর এগেইনস্টেই এই প্রোটেস্ট্যান্ট যে ক্লাসটা যেটা তৈরি হয় আরকি। এবং সেই কারণে কি হয় যে এদের উপর নানান রকম যে ভাবে যে তাদেরকে সাপ্রেস করার একটা যে প্রচেষ্টা, সেটা সবসময়ই আ ছিল আরকি। তো সেজন্যই বলা হচ্ছে যে তুমি যদি চ্যাপেলে না গিয়ে, তুমি যদি সরি চার্চে না গিয়ে তুমি যদি চ্যাপেলে যেতে থাকো, তাহলে কি হবে যে তোমাকে হয়তো তোমার যে ল্যান্ডলর্ড, দে মে নট অ্যালাউ ইউ টু লিভ অন হিজ এস্টেট। তো এটা হতে পারে। অর ইফ ইউ ভোট ফর এনিওয়ান বাট হিজ নমিনি, এটার ক্ষেত্রে তো হতেই পারে আরকি যে সেক্ষেত্রে সেই পসিবিলিটি তো থাকছেই আরকি। আ তার পছন্দের যে ক্যান্ডিডেট বা নমিনি, তাকে তুমি যদি ভোট না দাও। অর ইফ ইউ প্র্যাকটিস অস্টিওপ্যাথি। হঠাৎ অস্টিওপ্যাথি কেন বললেন? এটাও আমাদের বুঝে নিতে হবে যে সেটাও কিন্তু ওই স্পেসিফিক যে আ কোনো ইনসিডেন্টকে এখানে রেফার করা হচ্ছে। হুম? তা অস্টিওপ্যাথি বলতে আমরা সাধারণত কি বুঝি? যে যে ওই আ যেটাকে আমরা ওই ফিজিওথেরাপি মতন বলে থাকি আরকি, যে সাধারণত বোনস, জয়েন্টস ও মাসলের পেইনকে সারানোর জন্য কি করা হয় যে আ যেটাকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে ওই নানান ধরনের যে ফিজিওথেরাপি বা ম্যাসাজিং এর মাধ্যমে কিওর করা হয় আরকি। তো সেটাকে অস্টিওপ্যাথি বলা হয়। তো হঠাৎ অস্টিওপ্যাথির কথা তিনি কেন বললেন? যে অস্টিওপ্যাথি অ্যাকচুয়ালি যখন এটা ফ্লারিশ করে আ ইউরোপে, আ বা মানে মূলত ইউনাইটেড স্টেটস এর কথা, সরি ইউনাইটেড স্টেটস বলছি, ইউকে এর কথা যেহেতু আমরা বলছি। তাই সেক্ষেত্রে কি হয় যে ইউকের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে অস্টিওপ্যাথি যখন প্রচলিত হয় সেখানে, আ তখন অনেকেই এটাকে এই এই ধরনের যে মেডিকেল ট্রিটমেন্ট, এটার প্রতি সন্দেহ প্রকাশ করে যে আ যেটা প্রিভ্যালেন্ট মোড অফ যে মেডিকেল ট্রিটমেন্ট, যেটা ট্র্যাডিশনাল যে আ মেডিকেল যে সায়েন্স। তো ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্স মানে যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলে থাকি। সেই ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্স তারা কিন্তু এ এ এটার প্রতি সন্দেহ প্রকাশ করে। বুঝা গেল? এবং তারা নানান রকম এটাকে অপোজ করে। এবং যার ফলে এই ধরনের যে ট্রিটমেন্ট, এটাকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে ধরা হয়। বুঝা গেল? বা অল্টারনেটিভ মেডিসিন। এবং এরা যারা এই অল্টারনেটিভ মেডিসিনে আ আ যারা আ যে যারা এটাকে যারা প্র্যাকটিশনার, তারা যেটা বিলিভ করত সেটা কি? তারা মনে করত যে বডির যে একটা ন্যাচারাল যে স্টেট আছে আরকি, which tends toward health, and it inherently contains the capacity to battle any diseases. বুঝা গেল? যে শরীরের নিজস্ব একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার দ্বারাই সে যেকোনো রোগের প্রতিরোধ করতে পারে। যার ফলে যে এই বাইরে থেকে যে আ যে ওষুধ খাওয়ার এই যে টেনডেন্সিটা বা এই প্র্যাকটিসটাকে, এটা তারা অপোজ করত। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এদের সঙ্গে এদের একটা মারাত্মক কনফ্লিক্ট তৈরি হবে। বুঝা গেল? এখনকার সিচুয়েশনে যেমন হচ্ছে যে এই যে করোনা আসার পরে কি হচ্ছে যে আ মেডিকেল সায়েন্স নানানভাবে যে নানান রকম মেডিসিন সাজেস্ট করছে। তারপরে হচ্ছে যে ভ্যাকসিন সাজেস্ট করছে। আবার দেখা যাচ্ছে যারা অল্টারনেটিভ মেডিসিনের পক্ষপাতী, তারা আবার বলছে যে এসবের দরকারই নেই। আ যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, যে সেটার মাধ্যমেই আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি। বুঝা গেল? যার ফলে আ যে আ যে আমাদের আ যে বডির সে তার যে ন্যাচারাল যে আ যে ক্যাপাসিটি, সেটাই হচ্ছে যে এনাফ টু ফাইট ফর সাচ কাইন্ড অফ ডিজিজ, এটা বলছে। এবং যার ফলে তারা বলছে যে তোমার এসবের দরকার নেই। তুমি তোমার এমনকি মাস্ক পরারও দরকার নেই। তুমি বরং আরো বেশি এক্সপোজড হও। তাতে তোমার ভাইরাসের সঙ্গে তোমার যে আ সেই সংক্রমণে কি হবে যে তোমার শরীর আরো বেশি আ তোমার মধ্যে ইমিউনিটি গ্রো করবে। যার ফলে সেটা যেটা বলছি যে গ্রামের মানুষ, বস্তির মানুষ তারা সুস্থ আছে। তাদের কোনো সমস্যা নেই। তুমি যত এটার থেকে পালিয়ে থাকবে তত তোমার সমস্যা বাড়বে। তাই এই যে জিনিস, এই যে দেখা যাচ্ছে যে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা।
এবার মুশকিলটা হচ্ছে যে তুমি যদি এই ধরনের কথাগুলো বলো, তাহলে সেক্ষেত্রে মুশকিলটা হবে যে তোমাকে নানানভাবে সাপ্রেস করার চেষ্টা করা হবে। তাই এটাই হচ্ছে মানে এই ধরনেরই হয়তো একটা ধারণার কথা তিনি এখানে বলতে চাইছেন, যেটা অস্টিওপ্যাথি দিয়ে বলছেন আর কি। যে ইফ ইউ প্র্যাকটিস অস্টিওপ্যাথি, তাহলে সেক্ষেত্রেও কি হতে পারে যে your landlord or your employer may not allow you to live on his estate. Or if you open a shop, your employer may dictate the cut, color, and condition of your clothes as well as your hours of work. তাহলে কি হয় যে এমপ্লয়ার সমস্ত কিছু যে তারা রেস্ট্রিক্ট করে দেয় যে তুমি কি ধরনের জামা কাপড় পরবে, তার কালার কেমন হবে, হোয়াট শুড বি ইউর হেয়ার কাট, কতক্ষণ তুমি কাজ করবে, এই বিষয়গুলো সম্পর্কে তারা ভীষণ সচেতন থাকে। হুম যেমন কি হয় যে স্কুলের যিনি হেড থাকেন তিনি কি করেন যে তার স্টাফদের সম্পর্কে তিনি অনেক রেস্ট্রিকশন তিনি জারি করেন যে তোমাকে ঠিক সময় আসতে হবে, একেবারে পুরো সময়টি তোমাকে থাকতে হবে, এবং সেক্ষেত্রে তার বিহেভিয়ার কি হবে না হবে সমস্ত কিছু, এমনকি টিচার্সদের পোশাক কেমন হবে, এগুলো তারা সবকিছুই ডিকটেট করে। আবার টিচাররা আবার কি করে যে স্টুডেন্টদের ক্ষেত্রে ঠিক একই রকম রুলস জারি করে যে তোমাকে ঠিক সময় ক্লাসে আসতে হবে, তোমাকে নানান ধরনের যে বিহেভিয়ার সেগুলো তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে চুল কেমন করে বাঁধতে হবে, চুল কেমন করে কাটতে হবে, সবকিছুই কেমন করে তোমাকে বসতে হবে, সবকিছুই তারা তোমাকে ডিকটেট করে। বুঝা গেল? তাই এটা কিন্তু এটা আমাদের একটা হিউম্যান টেন্ডেন্সি যে সবাইকে একটা নির্দিষ্ট রুলের মধ্যে বেঁধে রাখা, যার মাধ্যমে মনে হয় যে আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয় যে যে কেউ কাউকে আমি কন্ট্রোল করছি। যে আমার কথা অনুযায়ী সে বিহেভ করছে, সে পোশাক পরছে, সে এমনকি চুলটাও সে কাটছে আমার কথা অনুযায়ী। যার ফলে আমাদের মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় যে আ যে এই মানুষটি বা দিস ক্লাস অফ পিপল ইস আন্ডার মাই কন্ট্রোল। যার ফলে তাদেরকে আমি যে এই ধরনের যে বাহ্যিক যে আচরণের মাধ্যমে যখন তাদেরকে অভ্যস্ত করে ফেলছি, সে অভ্যস্ত করতে, করতে হয় কি একটা সময় তারা আমার কন্ট্রোলে চলে আসে। তখন দেখা যায় যে আমি যা বলি তারা তাই করতে শুরু করে এবং সেটাকেই তারা সত্যি বলে মানতে শুরু করে। যার ফলে এর প্রাথমিক পর্যায়টা হচ্ছে এটা। যার মাধ্যমে কি করা হয় যে যে চুল, নাক, এ জামাকাপড় এগুলো দিয়ে শুরু হয় আরকি যে আ যে কন্ট্রোল করার, কাউকে ডমিনেট করার এই যে প্রসেসটা, এটা তার প্রাথমিক দিক হচ্ছে এগুলো। হুম? যে একটি স্টুডেন্ট ক্লাসে কতটা কি পড়ছে না পড়ছে, আ সেটা আমরা অতটা নজর করি না। কিন্তু তার হেয়ার কাটটা সবার আগে আমরা নজরে আনি। যে দেখা যায় একজন টিচার ক্লাসে গিয়ে পড়ায় কম কিন্তু সবাই চুল কেমন কেটে এসছে সেটার প্রতি তার নজরটা বেশি থাকে। কেন থাকে যে এই যে সবাইকে কন্ট্রোল করার একটা যে টেনডেন্সি, যে টেনডেন্সিটা তার ছোটবেলা থেকে তৈরি হয়েছে। কারণ তাকে ওইভাবে কন্ট্রোল করা হয়েছে। তারপরে সেও যখন আ মানে ক্ষমতা অর্জন করে তখন সেও অন্যদেরকে ওইভাবে কন্ট্রোল করতে থাকে। তাই এখানে সেটাই তিনি বলছেন যে ল্যান্ডলর্ড যিনি এমপ্লয়ার তার মধ্যে তো আ সেই কন্ট্রোলিং যে টেনডেন্সি সেটা তো আরো বেশি প্রকট হবে আরকি। He can turn you into street at any moment to join the melancholy band of lost spirits called the unemployed. হুম। তাই তুমি যদি তার কথা মতন কাজ না করো তাহলে সে কি করবে যে আ যে he will turn you into the street. হুম। তার মানে they will fire you, মানে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। টু জয়েন, এটা তিনি খুব হিউমারাসলি বলছেন, দ্য মেলানকোলি ব্যান্ড অফ লস্ট স্পিরিটস। মানে আমাদের এই বাংলার যে বেকার যে যুবক যুবতী আর কি, যে জেনারেশন সেটাকে তার সঙ্গে আমরা মেলাতে পারি আর কি, দ্য মেলানকোলি ব্যান্ড অফ লস্ট স্পিরিটস কল্ড দি আনএমপ্লয়েড। In short, his power over you is far greater than that of any political dictator could possibly be. তাহলে দেখা যাচ্ছে যে একজন পলিটিক্যাল ডিক্টেটর তার যতটা ক্ষমতা তোমার উপরে তার থেকেও বেশি ক্ষমতা, যে যে পাওয়ার সে যে
এনজয় করে বা এক্সারসাইজ করে যে আপন দ্য এমপ্লয়িজ, হুম? তা এমপ্লয়ারের এই ক্ষমতাটা থাকে। হ্যাঁ? Your only remedy at present is the trade union weapon. তাহলে কি হচ্ছে যে তোমার ক্ষেত্রে এর থেকে বাঁচার একমাত্র যে ওয়েপন, একমাত্র উপায় অস্ত্র হচ্ছে ট্রেড ইউনিয়ন করা। হুম। তা যেটা আমাদের একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেয় যে দ্যাট দ্য লেবার ক্লাস তাদের মধ্যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেয় যে দে আর ইউনাইটেড, যে আমরা একত্রিত হয়েছি যার ফলে উই আর পাওয়ারফুল, সো we have the capacity uh, to protest against any kind of exploitation by our employer, যে আমরা এটা করতে পারি, কিন্তু আদৌ কি তারা সেটা করতে পারে? এটা একটা ফলস বিলিফ, যেটা বলবেন আর কি। Your only remedy at present is trade union weapon of the strike, which is only the old oriental device of starving on your enemy's doorstep. হ্যাঁ, ট্রেড ইউনিয়ন করে তুমি কি করতে পারো, যে তুমি স্ট্রাইক করতে পারো, কিন্তু সেই স্ট্রাইক করলে তোমার কি হবে, যে সাফারিংটা তোমারই সবচেয়ে বেশি হবে, বিকজ উইল হ্যাভ টু স্টার্ভ অন ইওর এনিমিজ ডোর স্টেপ। বুঝে গেল? যেটা হচ্ছে, যেটা আমরা দেখছি যে ফার্মার্সরা যে স্ট্রাইক করছে, যার ফলে কি হচ্ছে যে তারা সেখানে তারা মারা যাচ্ছে, রোগে ভুগে মারা যাচ্ছে, তারাই সাফার করছে। কিন্তু আহ, যারা যারা রুলিং ক্লাস, তারা কি কোনোভাবে এফেক্টেড হচ্ছে? কিছু হচ্ছে না। এবং ধীরে ধীরে তারা শুধু যে স্টার্ভ করছে তাই নয়, দেখা যাচ্ছে যে তারা এই স্ট্রাইকের কারণে কি হচ্ছে, তারা দে আর লুজিং দেয়ার ওন জবস, দে ক্যানট আর্ন মানি, যার ফলে তাদের ফ্যামিলি সাফার করছে। তো সাফারিংটা কিন্তু তাদের ক্ষেত্রেই হচ্ছে। যার ফলে যে ট্রেড ইউনিয়ন করে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন তারা যে দে ক্যান চেঞ্জ দেয়ার সিস্টেম, কিন্তু সেটা ফাইনালি সেটা সম্ভব হচ্ছে না। Which is only the oriental device of starving on your enemy's doorstep until he does you justice. Now, as the police in this country will not allow you to starve on your employer doorstep, আবার কি হচ্ছে যে যেহেতু এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কি হয় যে আহ, এটাও গভর্নমেন্টের ডিউটি যে সো দ্যাট ইটস সাবজেক্টস মে নট ডাই আউট অফ স্টারভেশন, যে মানুষ খিদে জ্বালায় মারা যাবে, এটা তো হতে পারে না একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে। আর যদি মারা যায়ও সেটা যাতে যে সেটা খুব অজান্তে হবে। তাই আহ, সেক্ষেত্রে কি হয় যে তুমি যদি হাঙ্গার স্ট্রাইক করো, তখন কি করা হবে, যে তোমাকে পুলিশ দিয়ে তোমাকে কি করা হবে, যে যেভাবেই হোক তোমাকে সাপ্রেস করে দেওয়া হবে। কারণ তুমি নিশ্চয়ই যে আহ, মানে তুমি এমনি একটা ফুটপাতে তুমি না খেয়ে মারা গেলে কেউ সেটাকে নজর করবে না, কিন্তু তুমি যদি নবান্নের সামনে গিয়ে হাঙ্গার স্ট্রাইক করো, তাহলে কিন্তু তোমাকে পুলিশ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন? কারণ সেখানে তুমি যদি এরকম একটা কাণ্ড ঘটাও, তাহলে সেটা কি হবে, যে ভীষণ ভিজিবল হবে। এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রি কখনোই এটা অ্যালাউ করতে পারে না যে তার সিটিজেন যে হাঙ্গার স্ট্রাইক করে সে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে দ্য গভর্নমেন্ট উইল বি লায়াবল। তাই সেটাই বলছি যে now, as the police in this country will not allow you to starve on your employer's doorstep, you must starve on your own if you have one. তাই তোমাকে তোমার ঘরে বসেই স্টার্ভ করতে হবে। হ্যাঁ, তাই বহু মানুষ আমাদের দেশে যারা ঘরে বসে স্টার্ভ করে তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু স্টার্ভিং পিপুলরা তারা যদি যে যে পার্লামেন্টের সামনে গিয়ে হাজির হয়, তাহলে গিয়ে মুশকিল হয়ে যাবে, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছিল। তাই বলছে যে ইউ মাস্ট স্টার্ভ অন ইউর ওন ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি তোমার ঘর থেকে থাকে। এখানেও সে একটা যে সভিয়ান যে হিউমার, সেন্স অফ হিউমার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য এক্সট্রিম ফর্ম অফ দ্য স্ট্রাইক, দ্য জেনারেল স্ট্রাইক অফ অল ওয়ার্কার্স অ্যাট দ্য সেম মোমেন্ট। আবার আরেকটা হতে পারে যে জেনারেল স্ট্রাইক, অনেক সময় জেনারেল স্ট্রাইক হয়,
মানে সারা দেশ জুড়ে যে ধর্মঘট যেটা হয়ে থাকে অনেক সময়, জেনারেল স্ট্রাইক অফ অল ওয়ার্কার্স অ্যাট দ্য সেম মোমেন্ট ইজ অলসো দি এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি। এবং বলছেন এটাও হচ্ছে একটা এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি, মানে এটা সবচেয়ে বড় বোকামি। কেন? অ্যাজ ইফ কমপ্লিটলি ক্যারিড আউট, যদি সত্যি এটা কমপ্লিটলি ক্যারিড আউট হয় জেনারেল স্ট্রাইক, তাহলে কি হবে? ইট উড এক্সটিংগুইশ হিউম্যান রেস ইন এ উইক। তাহলে কি হবে? পুরো মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। কারণ লেবার ক্লাস তারা যদি সত্যি জেনারেল স্ট্রাইক করে এবং সেটা যদি কমপ্লিটলি ক্যারিড আউট হয়, মানে সঠিকভাবে যদি সেটা এক্সিকিউটেড হয়, তাহলে কি হবে? যে দ্য হোল হিউম্যান রেস যে উইল এক্সটিংগুইশ ইন এ উইক। কারণ সারা পৃথিবীটাই চলে লেবার ক্লাসের পরিশ্রমের উপরে। তাই তারা যদি পরিশ্রম করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? অ্যান্ড দ্য ওয়ার্কার্স উড বি দ্য ওয়ার্স্ট টু পেরিশ। এবং তাতে সবচেয়ে বেশি সাফার করবে কারা? ওই লেবার ক্লাস বা ওয়ার্কার্স। দ্য জেনারেল স্ট্রাইক ইজ ট্রেড ইউনিয়নিজম গন ম্যাড। তাহলে জেনারেল স্ট্রাইক হচ্ছে যে কি? এটা হচ্ছে ট্রেড ইউনিয়নিজম গন ম্যাড। তিনি এটাকে এইভাবেই যে এক্সপ্লেইন করছেন। সেন ট্রেড ইউনিয়নিজম, তাহলে একটা হচ্ছে তিনি বলছেন যে ট্রেড ইউনিয়নিজম গন ম্যাড, অর্থাৎ এটাকে তিনি বলছেন ইনসেন, যেটা পাগলামির পর্যায়ে হিসেবে তিনি দেখছেন। আরেকটা হচ্ছে সেন, যেটা খুব মানে খুব বিচক্ষণভাবে যেটা করা হয় আর কি। সেন ট্রেড ইউনিয়নিজম অর্থাৎ ওয়াইজ ট্রেড ইউনিয়নিজম would never sanction more than one big strike at a time। তাহলে যেটা হয় সাধারণত জেনারেল স্ট্রাইক যেটা হয়, সেটা কি বলছে? যে সেন ট্রেড ইউনিয়নিজম, তার কারণ সেটা অনেক ভেবে চিন্তে করা হয় যে ওয়ান সিঙ্গল বিগ স্ট্রাইক হয়, সেটা টানা বহুদিন ধরে হতে থাকে এরকম নয়, যেটা একমাত্র আমরা দেখছি যে এই যে ফার্মার্স প্রোটেস্টের ক্ষেত্রে হচ্ছে, উইথ অল দ্য আদার ট্রেডস ওয়ার্কিং ওভার টাইম টু সাপোর্ট ইট। তা যখন দেখা যায় যে একটা শ্রেণীর লেবার ক্লাস যখন স্ট্রাইক করে, তখন অন্য লেবার ক্লাসরা তারা কি করে? তারা কিন্তু কাজ করতে হয় তাদেরকে, তারা ওভার টাইম ওয়ার্ক করে টু সাপোর্ট ইট, বুঝা গেল? সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বুঝা গেল? যার ফলে দেখা যাচ্ছে যে যে বিভিন্ন পরিস্থিতিতে যখন যখন স্ট্রাইক চলে, তখন কি হয়? যে আরেকটা শ্রেণীর মানুষের উপরে কি হয়? যে কাজের বোঝাটা অনেক বেশি চেপে যায়, যার ফলে তারা ওভার টাইম জব করে, বুঝা গেল? যার ফলে দেখা যাচ্ছে যে সেই মানে একটা লেবার ক্লাস যখন হয়তো কাজ করছে না, তখন দেখা যাচ্ছে অন্য লেবার ক্লাস তারা ডাবল পরিশ্রম করছে। তার মানে দেখা যাচ্ছে পরিশ্রমটা কিন্তু ওই লেবার ক্লাসই করছে। মানে এরকম হচ্ছে না যে আহ, যারা যারা রুলিং ক্লাস, যারা প্রিভিলেজ ক্লাস, যে তারা বাধ্য হচ্ছে যে ম্যানুয়াল জব করতে, হুম, that they are being forced to আহ, যে টু ডু হিউম্যান বা সরি ফিজিক্যাল লেবার, তো সেটা কিন্তু হচ্ছে না কখনোই, বোঝা গেল? যার ফলে দেখা যাচ্ছে যে 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 লেবাররা স্ট্রাইক করছে, তখন আমরা কি করছি? যে অন্য লেবার আরো বেশি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, যার ফলে কিন্তু যে মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু সেটা সফল হচ্ছে না। নাও লেট আস পুট দ্য কেস ইন ফিগার্স। এবার উনি এটাকে খুব যে স্ট্যাটিস্টিক্যালি যে দেখাবেন যে ফ্রিডম বলতে আদৌ কিছু আহ, থাকছে কিনা। দাদা এই বিষয়টা কি সেন বলছে? মানে এই যে দুটো ভাগ বললে, যে হুম, একটা লেবার ক্লাস যখন প্রোটেস্ট করছে, অন্য লেবার ক্লাস তখন হয়তো হ্যাঁ, ডাবল ওয়ার্ক করছে ডাবল ওয়ার্ক পুষিয়ে করছে, দেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়টা কি সেন বলা হচ্ছে কি? হ্যাঁ, মানে এটাই কি তিনি সেন বলছেন? হ্যাঁ, ওয়ার্ডটা ইউজ করেছে। মানে সেন কথাটা এখানে অ্যাকচুয়ালি স্যাটারিক্যালি তিনি বলছেন, মানে যেটা একটা বলছেন সেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটা হলো না, যেটাকে তিনি বলছেন যে ট্রেড ইউনিজম গন ম্যাড, যেটাকে তিনি বলছেন যে যে এটা জেনুইন যে জেনারেল স্ট্রাইক, কিন্তু সেরকম কিন্তু হয় না। এবং এই ক্ষেত্রে কি হয়? যে সেন ট্রেড ইউনিজমের ক্ষেত্রে কি হয়? যে ওয়ান বিগ স্ট্রাইক অ্যাট এ টাইম, যে কি হবে? যে হয়তো একবারই করা হবে স্ট্রাইক, একদিনের জন্য, 12 ঘন্টার জন্য বন্ধ, এইভাবে কাটানো হয় আর কি।
কিন্তু তারপরেই তারা আবার কাজ করবে। মানে যার ফলে দেখা যায় যে এই ধরনের যে ভাবনার মধ্যে এটা থাকে যে কারণ তাদেরকে তো সারভাইভ করতে হবে। তারপরে বেশি দিন সেটাকে কন্টিনিউ করা যাবে না। তাহলে ওয়ান বিগ স্ট্রাইক অ্যাট এ টাইম, যে তারা একদিনই পরিশ্রম করবে এবং তারপর দেখা যাবে যে উইথ অল আদার ট্রেডস ওয়ার্কিং ওভার টাইম টু সাপোর্ট ইট, এবং দেখা যাবে যে তার পরবর্তী সময়ে দেখা যাবে যে যে একটা হিউজ যে লেবার ক্লাস তারা কি করবে, যে দে উইল ওয়ার্ক ওভার টাইম টু কম্পেনসেট দ্যাট লস। তাই এটাকেই বলা হচ্ছে যে সেন হুম, ট্রেড ইউনিয়নিজম। ঠিক। আচ্ছা, এবার আমরা আসছি পরের প্যারাগ্রাফে। Now let us put the case in figures. If you have to work for 12 hours a day, you have 4 hours a day to do what you like with. 12 hours a day যদি তুমি ওয়ার্ক করো তাহলে আরো 12 hours থাকছে, যে টু ডু হোয়াট ইউ লাইক উইথ এটা মনে হতে পারে যে 12 ঘন্টা কাজ করলে আরো 12 ঘন্টা তো আমার হাতে থাকছে, কিন্তু সেটা কি থাকছে? তুমি স্ট্যাটিস্টিক্যালি দেখাবেন যে হাতে কিছুই থাকছে না। Subject to the laws of the land and your possession of money enough to buy an interesting book. তাহলে কি হচ্ছে যে হয়তো তোমার কাছে এনাফ মানি আছে, যে যেটা দিয়ে তুমি কি করতে পারো, যে তুমি তোমার কাছে যে 12 ঘন্টা সময় আছে সেটাকে তুমি কাটাতে পারো। You can buy an interesting book or pay for a seat at the pictures or on a half holiday at a football match or whatever your fancy may be. তোমার মন যা চায় তুমি তাই করতে পারো। কিন্তু সেটা কি সম্ভব হয় কি? বাট ইভেন হিয়ার নেচার উইল ইন্টারফেয়ার আ গুড ডিল। কিন্তু এখানে আবার ওই আগের কথাতে তিনি ফিরে আসছেন, সেই ন্যাচারাল জবসের কথা তিনি বলছেন। ফর ইফ ইউর 8 hours ওয়ার্ক হ্যাজ বিন আ হার্ড ফিজিক্যাল কাইন্ড and when you get home you want to spend your 4 hours in reading my books to improve your mind. তাহলে কি হচ্ছে যে 8 আওয়ার্স কাজ করার পরে হার্ড যে ফিজিক্যাল যে লেবারের পরে তোমার যদি মনে হয় যে তুমি আমার লেখা পড়বে, সব বলছেন আরকি। যে কিন্তু সেটা কি সম্ভব হবে? যে if you want to spend your 4 hours in reading my books to improve your mind. তা আমরা এই যে এখন বসে যে শয়ের যে এসেটা পড়ছি, এসেটা পড়ছি কেন? তার কারণ হচ্ছে যে আমাদের হয়তো এরকম ৮ ঘন্টা কঠিন পরিশ্রম করতে হয়নি। তা যেই মানুষটা হয়তো ৮ ঘন্টা কাজ করেছে, সে হয়তো রাস্তায় পিচ ঢেলেছে কি ব্রিজ বানিয়েছে, আ বা এই ধরনের নানান ধরনের যে কঠিন পরিশ্রম করেছে। তো তার কি বাড়ি এসে মনে হবে যে সে আ সে সে ফ্রিডমের এসেটা পড়বে, বা সে কোনো আ বা কবিতার বই পড়বে? তার তার সেই সুযোগটা কখনোই হবে না। তাই দেখা যায় যে আ যে আ এই ধরনের যে বিনোদন, হ্যাঁ? বা লাক্সারি, এগুলো আমাদের জন্যই প্রযোজ্য। And when you get home, you want to spend your 4 hours in reading my books to improve your mind. You'll find yourself fast asleep in half a minute. And your mind will remain in its present benighted condition. প্রেজেন্ট বিনাইটেড, বিনাইটেড এটা খুব ওল্ড ফ্যাশন একটা ওয়ার্ড, যেটা মানে হচ্ছে ওভারটেকেন বাই নাইট। তা দেখা যাবে যে তুমি কি হবে যে তুমি অলরেডি যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। তা এটা তিনি লেবার ক্লাসকে দিয়ে বোঝাচ্ছেন। এবার হচ্ছে যে আ আ আরো যে ক্লাসগুলো রয়েছে, যে আ মানে আমাদের মতন যে ক্লাসটা, যেটা যারা মিডল ক্লাস, তাদের ক্ষেত্রে সমস্যাটা কিরকম হতে পারে? সেই জটিলতার দিকে হয়তো সেভাবে আসেননি। কারণ তিনি তার আ যে সমসাময়িক অবস্থার উপরে ভিত্তি করে তিনি কথাগুলো বলছেন। তাই সময় অনেকটা পাল্টে গেছে। যার ফলে এখনকার দিনের যে লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে মেলাতে নাও পারি। যে অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে, না আমাদের তো সময় আছে। আ তাহলে হয়তো আমরা অনেকটাই ফ্রিডম এনজয় করছি। আ যার ফলে আ এখনকার সময়ের আ আ যে প্রেক্ষাপটে সেটাকে দেখতে গেলে আ সেটাকে আরো আ অন্যভাবে সেই এনালিসিসটা দরকার, যেটা হয়তো এর এসেতে আমরা পাবো না। যদি আমরা আমাদের যে অবস্থাটাকে দেখতে চাই আরকি। I take it then that 9 out of 10 of us desire more freedom and that this is why we listen to wireless talks about it.
তো তিনি তার অডিয়েন্সদের বলছেন যে আমরা প্রায় সবাই আর কি আরো বেশি স্বাধীনতা চাই, আর সেই কারণেই সবাই সময় নষ্ট করে যে ফ্রিডমের ওপরে যে বক্তৃতা শুনছি আর কি। As long as we go on as we are, content with a vote or a dole, the only advice we can give one another is that of Shakespeare's Iago. তাহলে কি হচ্ছে যে যতদিন আমরা এই যেটা হচ্ছে যে এই চিরাচরিত যে ধ্যান ধারণা এটাকে বহন করে চলবো আর কি, হ্যাঁ, যে সেই ট্র্যাডিশনাল যে প্র্যাকটিস সেটার সঙ্গে মিলিয়ে চলবো আর কি, যেটা হচ্ছে কন্টেন্ট উইথ আ ভোট অ্যান্ড এ ডোল। হ্যাঁ, যে ওই ৫ বছর অন্তর ভোট দেব আর সরকার আমাদের ভাতা দেবে। হ্যাঁ? যে এটা নিয়ে যদি আমরা খুশি থাকি আরকি, তাহলে কি হবে যে আমরা মানুষকে কি অ্যাডভাইস দেব? The only advice we can give one another is that of Shakespeare's Iago. তো শেক্সপিয়ারস ইয়াগো সেই বিখ্যাত চরিত্র। আ স্যার হ্যাঁ, স্যার হুম। ডোল ডোলটা আবার একটু ডোল মানে হচ্ছে যে ওই বিভিন্ন যে ওই যে ভাতা দেয় না সরকার, সেগুলো হচ্ছে হ্যাঁ ডোল। ওই বিভিন্ন মানে আ চাকরির পরিবর্তে, বোঝা গেল? যে ভেরিয়াস টাইপ অফ যে মানি রিসিভড ফ্রম দ্য স্টেট, হুম? সেগুলোকে ডোল বলা হয়। যেগুলোকে আমরা ভাতা, ওই যে আমাদের বাংলায় হুম যেগুলো হুম হুম আছে আরকি। হ্যাঁ বিভিন্ন হ্যাঁ অমুকশ্রী হুম। তমুকশ্রী আরকি। তো সেগুলো যে এই ডোলগুলো সরকার, সেগুলো তৎকালেও ছিল তাহলে হ্যাঁ, এগুলো উম ইউনাইটেড কিংডমে তো ছিল। মানে ছিল বলতে এখনো আছে। সেটা হচ্ছে যে হুম, ওই যখন ইউনাইটেড কিংডম হচ্ছে যে কমনওয়েলথ কান্ট্রি হিসেবে যখন এটা ঘোষিত হলো। কমনওয়েলথ মানে হচ্ছে যে যেখানে হচ্ছে যে অ্যা গরিব মানুষ যারা, সে গরিব মানুষ তাদের যে বেসিক যে নিডস সেটা সরকার আ দেখবে আরকি। মানে তাদের যাতে খাদ্যের অভাব না হয়, হুম, তাদের যেন চিকিৎসার অভাব না হয়। যার ফলে সেগুলোর জন্য তাদেরকে ডোল দেওয়া হতো। মানে টাকা দেওয়া হতো। ওই যারা আনএমপ্লয়েড তাদেরকে পয়সা দেওয়া হতো। এবং সেটা অল্প স্বল্প না, ভালো টাকাই দেয়া হতো। এবং এরকম ধরনের সিস্টেম এখনো আছে মানে ইংল্যান্ডে। মানে যাদের যে বেসিক নিড এর মধ্যে একটা হচ্ছে খাবার। যেমন বেবি ফুড, মানে তোমার যদি বাচ্চার খাবার অভাব হয়, তাহলে সরকার সেটা দেখবে এবং তুমি চাইলেই খাবার পাবে। আ যে তুমি মনে করো যে তোমার বেবির জন্য খাবার দরকার, তাহলে তুমি সেটা চাইলেই, মানে সেইজন্য ব্যবস্থা আছে। সে রেশনিং এর ব্যবস্থা আছে। বোঝা গেল? মানে আমাদের দেশের মতো না যে মানে ওরকম ওই পচা গম, ডাল দিয়ে দেবে সেরকম নয়। এবং যথেষ্ট সেটা ভালো ব্যবস্থা। তাই এরকম ডোল সিস্টেম কিন্তু আছে, কমনওয়েলথ কান্ট্রিতেও আছে। কিন্তু আমরা যদি ভাবি যে ওটার সঙ্গে আমাদেরটা মিলিয়ে নিই, তা কিন্তু নয়। আমাদের সঙ্গে সেটার পার্থক্যটা অনেকটাই। আ যে ওই বেকার ভাতাও আছে। হুম? বিভিন্ন ধরনের ভাতা উন্নত দেশেও আছে। কিন্তু সেটার অ্যা যে সেটার যে পরিমাপ বা অর্থ যেটা যা দেয়া হয় আমাদের সেটা চাকরির সমান। So content with a vote and a dole, the only advice we can give one another is that of Shakespeare's Iago. তাহলে কি হচ্ছে যে সে ইয়াগো যেটা বলতো পুট মানি ইন thine purse, যে আ যে টাকাই সব, যেটা একটা ক্যাপিটালিস্ট সোসাইটি তোমাকে বোঝায় সবসময়, যে হাতে টাকা থাকলেই আ তুমি স্বাধীন। যে আর কিছু দরকার নেই। বুঝা গেল? হাতে টাকা থাকলেই স্বাধীন। অ্যা যেমন অ্যা যে নারীবাদীরা অনেক সময় মনে করে যে চাকরি পেলেই মেয়েরা স্বাধীন। মানে হাতে টাকা আসবে। তাই হাতে টাকা আসলেই আমরা স্বাধীন। যেমন মানে এতদিন পুরুষ যেটা মনে করত যে আ টাকা রোজগার করলেই আমি স্বাধীন। কিন্তু টাকা হাতে আসলেই কি তুমি স্বাধীন? এটা একটা প্রশ্ন। আ এবার মেয়েদেরকে আমরা রোজগার করতে দিতাম না এতদিন। কিন্তু এখন যার ফলে মেয়েদের যেটা মনে হয় যে আমি হাতে টাকা পেলেই আমি স্বাধীন। কিন্তু টাকা পেলেই কি তুমি হাতে স্বাধীন? এই যে টাকা পেলেই আমি স্বাধীন, আ রোজগার করতে পারলেই আমি স্বাধীন। এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট আ আ যে আ ইডিওলজি, যেটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি হাতে টাকা পেলেই তুমি স্বাধীন। যেটা তো আমরা কাজের, আমাদের বাড়িতে যে কাজ করে, যে ঘর মোছে তাকেও আমরা মাস গেলে হাতে টাকা দিয়ে দিই। এবং তাতে তার মনে হয় যে সে স্বাধীন হলো। কিন্তু সে আদৌ কতটা স্বাধীন? এই জায়গাটাই হচ্ছে প্রশ্নটা। যে পুট মানি ইন থাইন পার্স, যেটা ক্যাপিটালিস্ট যে স্টেট সবসময় তোমাকে এটা বোঝায় যে
যে যে টাকা রোজগার করো, তোমার হাতে টাকা দিয়ে দিলাম। যার ফলে হচ্ছে কি যে তুমি আ যে এই যে সেলারির যে সিস্টেমটা, এটার মাধ্যমে বোঝানো হয় যে তুমি স্বাধীন। কিন্তু অ দেখা যাচ্ছে যে তুমি যদি আ যে তোমার ইচ্ছে মতন কিছু করতে চাও, তাহলে কিন্তু সেটা তোমাকে সবসময় রেস্ট্রিক্ট করা হবে। But as we get very little money into our purse on payday, and all the rest of the week other people are taking money out of it. তাহলে কি হচ্ছে যে যখন when we get our salary, তখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে আ যে other people are taking the money out of me. বুঝা গেল? তো যখনই মাইনে হচ্ছে, মাইনে হওয়ার সঙ্গে, সঙ্গে আমার মনে হচ্ছে যে আমাকে হোম লোন দিতে হবে, আমাকে ওখানে পে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ইন্সুরেন্স দিতে হবে। তো তখন দেখা যাচ্ছে যে, যে, যে ফুল সেলারিটাই তখন দেখা যাচ্ছে যে আদার পিপল আর টেকিং ইট আউট অফ মি। সো ইয়াগোস অ্যাডভাইস ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়াগোর অ্যাডভাইসটা খুব একটা বেশি কাজে আসছে না। যদি তাই হতো তাহলে সবচেয়ে বেশি অর্থবান মানুষরা সবচেয়ে বেশি স্বাধীনতা অর্জন করত, কিন্তু তা তো হয় না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স বিফোর উই ক্যান গেট হোয়াট উই ওয়ান্ট। তাহলে কি হচ্ছে, সেই পলিটিক্সটা আমাদের চেঞ্জ করতে হবে, যেটা শুধুমাত্র মানি দিয়ে সম্ভব নয়। অ্যান্ড মিন হোয়াইল উই মাস্ট স্টপ গ্যাসিং অ্যাবাউট ফ্রিডম। গ্যাসিং অ্যাবাউট মানে টকিং অ্যাবাউট। যার ফলে এই স্বাধীনতা স্বাধীনতা বলে যে চেঁচিয়ে কোনো লাভ নেই, যতক্ষণ না আমরা আমাদের পলিটিক্সটা চেঞ্জ না করছি। Because the people of England in the lump don't know what freedom is. কারণ তারা জানেই না স্বাধীনতা কি। Never having had any, কারণ কোনোদিন তারা স্বাধীনতা পায়নি। Always call freedom by its old English name of leisure. এটা সবচেয়ে বড় একটা ফ্যালাসি আর কি, যে আমরা ভাবি যে ফ্রিডম আর লিজার হচ্ছে এক। যার ফলে কি হয় যে হাতে টাকা পেলেই আমরা কি ভাবি যে আ যে রেস্টুরেন্টে গিয়ে খাই, একটু শপিং করি, আ কিংবা আ সিনেমা দেখি, কিংবা নাইট ক্লাবে যাই। যে এগুলোর মাধ্যমে আমরা ভাবি যে we are enjoying our freedom. কিন্তু এটা সবচেয়ে বড় একটা মিসকনসেপশন। কারণ এটাও একটা ক্যাপিটালিস্ট স্টেট তোমার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে আ টাকা দিয়ে ফুর্তি করাটা মানেই হচ্ছে স্বাধীনতা। কিন্তু তা অ্যাকচুয়ালি নয়। তো অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লিজার। কারণ তুমি টাকা খরচ করে তুমি যদি ফুর্তি করো, তাতে কিন্তু আ সরকার তোমাকে কোনো বাধা দেবে না। তাই তুমি যদি সেলারি পেয়ে তুমি যদি ফুল সেলারিটাই ওই ওয়াইন শপে খরচ করে দাও, তোমাকে কিন্তু গভর্নমেন্ট কোনো রকম তোমাকে যে এর জন্য তোমাকে পানিশ করবে না। আ সে বিষয়ে তারা কোনো নাক গলাবে না। বোঝা গেল? তো যার ফলে তোমার মনে হতে পারে যে সেটাই আমার হচ্ছে ফ্রিডম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা ফ্রিডম নয়। তো অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লিজার and keep clamoring for more leisure and more money to enjoy it in return for an honest share of work. তো দেখা যাচ্ছে যে তুমি আরো বেশি লিজার চাইছো এবং টাকা দিয়ে আরো বেশি বিনোদন কিনতে চাইছো, এবং তার মাধ্যমে তুমি ফ্রিডমকে এনজয় করার চেষ্টা করছো। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি ফ্রিডম? তুমি যদি তোমার এমপ্লয়ের এর কাছে তুমি কিছু দাবি করো, বা তার কথা অনুযায়ী তুমি যদি না চলো, আ তার যে নির্দিষ্ট যে আ নির্দেশ, তার বাইরে গিয়ে অল্টারনেটিভ কিছু করতে চাও, তাহলে কি সে তোমাকে সেটা করতে দেবে? দেবে না। তুমি তোমার ফ্যামিলিতেও দেখো, তুমি যে কি হবে যে টাকা চাইলে হয়তো তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি আ আ ফ্যামিলির যে ডিসিশন তার এগেইনস্ট এ কিছু করতে চাও, তাহলে তোমাকে করতে দেবে? দেবে না। কখনোই দেবে না। মানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে দেখা গেল যে আ আ তুমি যদি বলো যে হ্যাঁ, আমি বিয়ে করব, তাহলে কি হবে যে বাবা-মা খুব খুশি হয়ে তোমাকে হয়তো ৳১৫,০০,০০০ খরচা করে তোমাকে বিয়ে দিয়ে দেবে। তাহলে দেখা যাচ্ছে টাকাটা কিন্তু এখানে ইম্পোর্টেন্ট নয়। কিন্তু আ they are investing যে so much money to marry you off. কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যদি বলো যে, "না, আমি বিয়ে করব না, আমি ব্যাচেলর থাকব।"
তারা কি তোমাকে সেটা অ্যালাউ করবে? করবে না। তা সেটা মানি দিয়ে তাহলে দেখা গেল তুমি কিন্তু ফ্রিডম এনজয় করতে পারলে না। হুম? তো দেখা যাচ্ছে যে মানে ফ্রিডমের জন্য আমরা মানি ইনভেস্ট করছি কি? তা করছি না, বরং উল্টোটা। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানিটা দেখা যাচ্ছে যে ইনভেস্ট করি ফ্রিডমের এগেইনস্টে। কারণ ম্যারেজ কখনো ফ্রিডম হতে পারে না। তাহলে এখানে যে কিন্তু সেটার পেছনে আমরা সবচেয়ে বেশি মানি ইনভেস্ট করছি। এই যে একটা খুব এই ধরনের যে এক্সাম্পল গুলো দিয়ে আমরা আমরা বুঝতে পারি যে সমস্যাটা কোথায়, যার ফলে যে লিজার বিনোদন যে ফুর্তি সেটা কখনো হতে পারে না, যে সেটা কখনো ফ্রিডম হতে পারে না। সেটা জাস্ট দ্য গ্র্যাটিফিকেশন অফ ইউর যে ডিজায়ার। হুম যে তোমার মনে অনেক বাসনা আছে, সেটাকে তুমি গ্র্যাটিফাই করছো, কিন্তু সেটা কখনোই ফ্রিডম নয়। সেটা আমাদের ফ্রিডম মনে হয় কেন? কারণ আমরা অনেক কিছু পাই না তো, যার ফলে আমাদের মনে হয় যে হাতে টাকা পেলে মানে ওগুলো পাওয়ার মধ্যে দিয়ে ফ্রিডমটাকে খোঁজার চেষ্টা করি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফ্রিডম নয়। যে আহ, যে তুমি সোশ্যাল যে রুলস, যার যার নর্মস, তার এগেনস্টে গিয়ে কিছু করতে পারো কি? পারো না। বা তোমার মনের যে স্বাধীন চিন্তা, সেটা কি তুমি এক্সপ্রেস করতে পারো কি? পারো না। তাহলে তোমার স্বাধীনতা কোথায় থাকলো? তাহলে তো থাকলো না। তোমার ফ্যামিলিতেই তোমার স্বাধীনতা নেই। অ্যান্ড লেট আস স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিকা। এটা একটা প্যাট্রিয়টিক সং আর কি। হুম, যে মানে যার ফলে যে আহ, এই কথাগুলো, ওই রুল ব্রিটানিকা কথাটা তিনি বলছেন, মানে এই সংটার রেফারেন্সটা দিচ্ছেন। আহ, আমি কি একটা লাইন স্কিপ করে গেলাম বোধহয়? হ্যাঁ, সরি, একটা লাইন স্কিপ করে গেছে। অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লিজার অ্যান্ড কিপ ক্ল্যামারিং ফর মোর লিজার, মোর মানি টু এনজয় ইট ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক। হ্যাঁ, এই কথাটাই মিস করে গেছি। অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক। যে এই কথাটা গুরুত্বপূর্ণ, যে তিনি অনেস্ট শেয়ার অফ ওয়ার্কের কথা বলছেন, যে এটাই অ্যাকচুয়াল ফ্রিডম। বুঝা গেল? যদি আমরা ফ্যামিলিতেও বলি যে একটা যে আজকে থেকে আমাদের ফ্যামিলিতে নিয়মটা চেঞ্জ হবে, যে একটা অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক হবে, যে সবাই সব কাজ সমানভাবে শেয়ার করবে। এই তুমি যদি প্রপোজালটা দাও বাড়িতে, তাহলে দেখো কজন রাজি হয়। তাই না? তাহলে বোঝা যাবে যে ফ্রিডম এক্সিস্ট করছে কি করছে না। তাহলে মানি দিয়ে সেটা ডিটারমিন করা যায় না। হয়তো হয়তো সেই ফ্যামিলিতে প্রচুর ইনকাম রয়েছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু অনেস্ট শেয়ার অফ যে ওয়ার্ক, সেটা কি হয়? সেটা হয় না। সেই যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, সেটা কি হয়? হয় না। কেউ বেশি পরিশ্রম করে, কেউ কম, কেউ কিছুই করে না। তাই আহ, সেটা হচ্ছে না। সেজন্যই বলা হচ্ছে যে সেজন্য তিনি এই কথাটা গুরুত্ব দিলেন, অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক। আমরা সবসময় লিজারের কথা বলি, কিন্তু অনেস্ট শেয়ার অফ ওয়ার্কের কথা বলি না। বুঝা গেল? দেখো দেখো, সরকারও বলবে যে ফুর্তি করো, আনন্দ করো, কিন্তু সে কখনোই বলবে না যে অনেস্ট শেয়ার অফ ওয়ার্কটাকে যে এটাকে রিয়ালাইজ করার কথা সে কখনোই বলবে না। সো লেট আস স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিকা। হ্যাঁ, এই রুল ব্রিটানিকা এটা তিনি বলছেন, তার কারণ হচ্ছে যে এটা খুব পুরনো একটি পোয়েম আর কি। আইজাক ওয়াটসের লেখা, অনেক আগে, মানে 18th সেঞ্চুরিতে লেখা আর কি। সেখানে সেখানে ওই আহ, কোথায় গেল? ও সরি, আমি একটু মিস করে যাচ্ছি। এটা হচ্ছে যে যেটা যেটা বলছিলাম, যে প্যাট্রিয়টিক সং রুল ব্রিটানিকা, যেখানে এটা বলা হচ্ছে যে একটা লাইন রয়েছে যে ব্রিটনস নেভার 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 উইল বি স্লেভস। এটাকেই স্যাটারাইজ করা হচ্ছে এই গানটিকে, যে এই গানের মধ্যে কথাটা বলা হচ্ছে যে ব্রিটনস মানে হচ্ছে যে দ্য সিটিজেন্স অফ ইংল্যান্ড উইল নেভার বি স্লেভস। তা প্যাট্রিয়টিক সঙ্গে সবসময় কি করা হয়, যে সবসময় যে স্বাধীনতার কথা বলা হয়, স্লেভারি থেকে মুক্তির কথা বলা হয়। তাই রুল ব্রিটানিকা এই কথাটার মধ্যেও সেই সাজেশনটা রয়েছে, এবং এই লাইনটাও সেটাও সাজেস্ট করছে যে নেভার উইল বি স্লেভস, যে ব্রিটনসরা কখনো স্লেভস হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে অল দ্য ব্রিটনস আর অ্যাকচুয়ালি মেড স্লেভস, আননোয়িংলি। হুম
তাহলে যতক্ষণ এই আনটিল উই মেক ইট ট্রু, তো যতক্ষণ না এটাকে রিয়েলাইজ করতে পারছি ফ্রিডমকে, যতক্ষণ এটাকে এনশিওর না করতে পারছি, ততদিন এই গানটি আমাদের গাওয়া উচিত নয়। বোঝা গেল? যদি এই ধরনের কথা বললে তোমাকে ট্রেইটর বলা হবে, যে তোমাকে তোমাকে দেশদ্রোহী বলা হবে। যেটা এখন আমাদের দেশে হচ্ছে আর কি, যে তুমি যখনই আহ, এই ধরনের কথা বলবে তখন বলা হবে যে তুমি দেশকে ভালোবাসো না, ইউ ডোন্ট লাভ ইউর কান্ট্রি, এবং যার ফলে তোমাকে যে দেশদ্রোহিতার যে আইন তোমার উপরে আহ, আরোপ করা হবে। তাই এই সমস্যাটি রয়েছে। তো সেটাই বলা হচ্ছে, আনটিল উই মেক ইট ট্রু, আনটিল we do, let us never vote for a parliamentary candidate who talks about our freedom and our love of liberty. হুম। তাহলে তিনি কি বলছেন, যে তাহলে আমাদের ভোট দেওয়া উচিত নয় যতদিন না আমাদের ফ্রিডম এনশিওর হচ্ছে। ফর হোয়াট এভার পলিটিক্যাল নেম হি মে গিভ হিমসেলফ, হি ইজ শিওর টু বি অ্যাট বটম অ্যান অ্যানার্কিস্ট হু ওয়ান্টস টু লিভ অন আওয়ার লেবার উইদাউট বিং টেকেন আপ বাই দ্য পুলিশ ফর 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 ইট অ্যাজ হি ডিজার্ভস। আচ্ছা, তিনি কি বললেন? Until we do, let us never vote for a parliamentary candidate who talks about our freedom and our love of liberty. যে তাদের কে কখনোই আমাদের ভোট দেওয়া উচিত নয়, who talks about our freedom and liberty, because they are never going to give us that. For whatever political name he may give himself, মানে সে যে পলিটিক্যাল পার্টিরই ক্যান্ডিডেট হোক না কেন, he is sure to be at bottom an anarchist who wants to live on our labor. তো যার ফলে সে কিন্তু অ্যাকচুয়ালি সে একজন অ্যানার্কিস্ট, সে কখনোই যে চাইবে না যে ইকুয়াল শেয়ার অফ লেবার হোক। হুম। সে কখনোই ডেমোক্রেসিকে যে পুরোপুরিভাবে যে সেটাকে এনশিওর করার পক্ষে সে কখনোই থাকবে না। দ্যাট ইজ ওয়াই হি উইল বি অ্যান অ্যানার্কিস্ট হু ওয়ান্টস টু লিভ অন ইউর লেবার। হ্যাঁ, যে অন্যের পরিশ্রমে সে সুখে থাকতে চায়, উইদাউট বিং টেকেন আপ বাই দ্য পুলিশ ফর ইট অ্যাজ হি ডিজার্ভস। কিন্তু যেটা একটা অপরাধ, যে অপরাধের জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত, হি শুড বি টেকেন আপ বাই দ্য পুলিশ, কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে যে যেহেতু যে কি হবে, যে হি উইল গেট দি যে কাইন্ড অফ যে অ্যাকনলেজমেন্ট বাই ইটস সাবজেক্টস, বাই দ্য প্রসেস অফ ভোটিং। ভোটিং সিস্টেমের মাধ্যমে সে সেই স্বীকৃতিটা পেয়ে যাবে, যার ফলে তার ক্ষেত্রে সেটা আর অপরাধ থাকবে না, এবং আমরা ধরে নেব যে সে তো আহ, মানে মানে অন্যের লেবার ওপরে যে সে পুরোপুরিভাবে আহ, যে আহ, সুখ স্বাচ্ছন্দ্য করছে, আমরা ধরে নেব যে এটা তার একটা রাইট, এটা তার অধিকার। And now suppose we at last win a lot more leisure and lot more money than we are accustomed to. আবার এমনও হতে পারে যে তুমি প্রচুর টাকা পেয়ে গেলে, তোমার সামনে প্রচুর সময়, তাহলে কি হবে? তাহলে কি তুমি ফ্রিডম এনজয় করতে পারবে? এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে তোমাকে প্রচুর টাকা দিয়ে দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু এনজয় করো। তাহলে কি তুমি ফ্রিডম এনজয় করতে পারবে? তাহলেও তুমি ফ্রিডম এনজয় করতে পারবে না, তার কারণ হচ্ছে তুমি জানোই না ফ্রিডম অ্যাকচুয়ালি কি, আর ফ্রিডম কি করে এনজয় করতে হয়। হোয়াট আর উই গোয়িং টু ডু উইথ দেম? আই ওয়াজ টট ইন মাই চাইল্ডহুড দ্যাট সেটান উইল ফাইন্ড মিসচিফ স্টিল। হ্যাঁ, কিন্তু এটাও আমরা জানি যে কি হয়, যে যে কোনো সময় যে কি হবে, যে তুমি খারাপ পথে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা ছোটবেলায় আমরা ছোটদেরকে ভীষণ রকমের সাবধান করি। হ্যাঁ, এখানেই হচ্ছে এটা, যেটা আমি তখন ভুল করে অন্য বলছিলাম, যে এই যে সেটান উইল ফাইন্ড মিসচিফ স্টিল, এই যে লাইনটা, এটা একটা পোয়েম থেকে নেওয়া, যেটা হচ্ছে 18th সেঞ্চুরিতে আইজাক ওয়াটসের লেখা একটা পোয়েম, সেখান থেকে নেওয়া। ফর সেটানস ফাইন্ড সাম মিসচিফ স্টিল, ফর আইডল হ্যান্ডস টু ডু। এই হচ্ছে লাইনটা আর কি। সেটান তো আমরা জানি সেই চরিত্র আর কি, পরিচিত চরিত্র, যে হচ্ছে মিসচিফ মঙ্গার, মানুষকে সবসময় কি করে, সে টেম্পট করে ইনটু ডুইং সিনফুল ডিড।
খারাপ কাজের দিকে তাকে প্রলুব্ধ করে। ফর আইডল হ্যান্ডস টু ডু, আই হ্যাভ সিন মেন কাম ইনটু আ ফরচুন অ্যান্ড লুজ দেয়ার হ্যাপিনেস। অনেক ক্ষেত্রে উল্টো হয়েছে যে যে মানি অ্যান্ড ডিজায়ার দেখা যাচ্ছে যে অনেক মানুষের ক্ষেত্রে যে সেটা আরো হার্মফুল হয়েছে। They come into fortune and lose their happiness, their health, and finally their lives by it, as certainly as if they had taken daily doses of rat poison instead of champagne and cigars. যেখানে তাদের জীবনটা শ্যাম্পেন অ্যান্ড সিগারে কাটানো উচিত ছিল, সেখানে দেখে মনে হয় যেন তারা অ্যাজ ইফ দে হ্যাভ টেকেন র্যাট পয়জন। তাহলে দে আর অলসো ডিনাইড অফ এনজয়িং ফ্রিডম, ইভেন ইফ ইভেন দো দে আর যে গিভেন এনাফ মানি অ্যান্ড লিজার, সেটাও হচ্ছে না। তো এই জায়গাটাও খুব যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে ফ্রিডম এনজয় করতে গেলে তোমাকে কি করতে হবে, যে ফার্স্ট অফ অল ইউ মাস্ট নো হোয়াট ফ্রিডম ইজ অ্যান্ড হাউ টু মেক ইউজ অফ ইট। তাহলে সেক্ষেত্রে একটা শিক্ষার প্রয়োজন আছে, বুঝে গেল? তাই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা ফ্রিডমকে এনজয় করেছে উইদাউট হ্যাভিং মানি। হুম যে টাকা দিয়ে কিন্তু ফ্রিডম এনজয় করা যায় না, এখানে যেটা বলা হচ্ছে। ইট ইজ নট অ্যাট অল ইজি টু নো হোয়াট টু ডু উইথ লিজার আনলেস উই হ্যাভ বিন ব্রট আপ টু ইট। যে কিভাবে লিজারকে কাজে লাগাতে হয়, তা সেটা যদি আমরা না জানি তাহলে সেটা হয় না। যে লিজারকে কাজে লাগিয়ে কি হতে পারে, যে গ্যালিলিও আবিষ্কার করলেন যে না, যে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। তা যখন তিনি এই স্বাধীন চিন্তাটা করলেন, এটাই হচ্ছে ফ্রিডম। যখন আইজাক নিউটন লিজার এনজয় করছেন এবং সে সময় তার মনে হলো যে 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 নিশ্চয়ই যে গ্র্যাভিটেশন বলে কিছু একটা আছে, তাই সবকিছু মাটিতে পড়ে। তাই এটাই হচ্ছে ফ্রিডম, কারণ তিনি সে ফ্রি থিঙ্কিংটা করতে পারলেন। হি কুড ডু সামথিং হুইচ হুইচ ওয়াজ নেভার ডান বিফোর। যার ফলে তিনি এই যে ট্র্যাডিশনাল যে ওয়ে অফ ট্র্যাডিশনাল যে ওয়ে অফ লাইফস্টাইল, বোঝা গেল, সেই দ্যাট সেম নোন ট্র্যাকে না গিয়ে তিনি একটা ডিফারেন্ট কিছু করলেন। তা সেটাই হচ্ছে যে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রিডম, যেটা হচ্ছে যে চিরাচরিত চিন্তা ভাবনার যে সেই স্ট্রাকচার থেকে বেরিয়ে এসে তুমি কিছু করলে। তা সেটাই দ্যাট উইল অনলি গিভ ইউ দ্য সেন্স অফ ফ্রিডম। হ্যাঁ, যে ইফ ইউ ক্যান ডু সামথিং ক্রিয়েটিভ, দ্যাট উইল গিভ ইউ আ সেন্স অফ ফ্রিডম। তো ফ্রিডমের যে ম্যানিফেস্টেশন সেটা নানান রকমভাবে হতে পারে। সেটা ফ্রি থিঙ্কিং এর মাধ্যমে হতে পারে, সেটা কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে দিয়ে হতে পারে। তুমি তুমি একটা ভালো কিছু করলে, ইউ ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি, তাহলে সেটাও কিন্তু একটা ফ্রিডমের একটা ম্যানিফেস্টেশন। সেটা নানান রকমভাবে হতে পারে। সো শুধুমাত্র যে ওই আনন্দ আর উপভোগ করা, ফুর্তি করাটাই কিন্তু ফ্রিডম নয়। ফ্রিডম নয় এই কারণেই, কারণ এটাই আমাদের বোঝানো হয় যে একটা ক্যাপিটালিস্ট সোসাইটি, আমাদের এটাই বোঝানো হয় যে দেখো তোমাকে, যেমন করে আমরা একটা শিশুকে কি করি, যে একটা চকলেট খাইয়ে দিয়ে আমরা ওকে বোঝাই যে ওকে খুশি করে দিই, এবং সেও খুব খুশি হয়ে যায়। সেভাবে যে আমি তো খেলনা পেলাম, চকলেট পেলাম, সুতরাং এবার তখন আমরা তাকে কি করি, কন্ট্রোল করতে শুরু করে দিই। বুঝা গেল? এই দেখা গেল যে ও যা চায় তাকে তা কিন্তু আমরা তাকে সবসময় দিই না। একটা শিশু যদি দেখা যায় যে তার খেলার দিকে মন, আমরা তাকে জোর করে টেনে এনে তাকে পড়াশোনার জগতে ঢোকাতে চাই, যেটা তার ক্ষেত্রে খুব টর্চারিং হয়। তাহলে সে কিন্তু ফ্রিডম এনজয় করতে পারছে না। আমরা মুখে মুখে বলি যে শিশুটা স্বাধীন, কিন্তু শিশুটা স্বাধীন নয়। যেমন করে আমরা কি করি, যে বাড়ির মহিলাদের দিয়ে সমস্ত কাজ করাই, কিন্তু মাঝে মাঝে তাদেরকে কি করি, যে ওই ডোল দিই। ডোল ডোল মানে হচ্ছে যে যে চলো গিয়ে সিনেমা দেখিয়ে নিয়ে আসি, একটা শাড়ি কিনে দিই, হ্যাঁ, বা একটা গয়না কিনে দিই, তোমার নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিই। এই যে এগুলো যে আমরা করি, মানে এগুলো করার মধ্যে সেই ব্যাপারটাই থাকে যে তাকে বোঝানো হয় যে 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 তোমার জন্য অনেক কিছু করে দেওয়া হলো, হ্যাঁ, যে যে তুমি এনজয় করছো, সুতরাং তুমি ফ্রি। কিন্তু তুমি এনজয় করছো মানেই যে তুমি ফ্রি তা কিন্তু নয়। কারণ দেখা গেল যে তুমি সামান্যতম যদি তোমার যে অধিকার, সেটা তুমি যদি এক্সিকিউট করতে চাও, তাহলে দেখা যাবে সেখানে কিন্তু তোমাকে
যে ক্রুয়েলি তোমাকে সাপ্রেস করা হবে। তো সেখানেই বোঝা যায় যে ফ্রিডমটা অ্যাকচুয়ালি মিসিং। তা আমাকে যেটা ফ্রিডম বলে বোঝানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফ্রিডম নয়। ঠিক আছে? আই উইল দেয়ারফর লিভ ইউ উইথ এ conundrum। তো যার ফলে conundrum বলতে রিডল। তাহলে আমি একটি ধাঁধা তৈরি করে দিলাম। যে কোনো বড় লেখকের কাজই হচ্ছে একটা ধাঁধা তৈরি করে দেওয়া। সমাধান বলে দেওয়াটা কখনোই কোনো কাজের কাজ নয়, কারণ সমাধান কোনো কিছুর সঠিক হয় না। ইফ ইউ হ্যাড ইউর চয়েস, would you work for 8 hours a day and retire with full pension at 45? তাই তুমি এটা করতে পারো যে 8 hours a day কাজ করতে পারো এবং তারপরে ফুল পেনশন 45, সে সময় এটাই হয়তো রুল ছিল, নিয়ে তুমি রিটায়ার করতে পারো। অর উড ইউ রাদার ওয়ার্ক ফর আওয়ার্স a day and keep on working until you are 70? Now don't send the answer to me please. Talk it over with your wife. এখানে তিনি শেষ করছেন কয়েকটা হিউমারাস টোন দিয়ে, যদিও এই কথাটার মধ্যে সমস্যাও রয়েছে, কারণ তিনি আগে থেকেই প্রিজিউম করে নিচ্ছেন যে তার অডিয়েন্স শুধুমাত্র পুরুষ মানুষ, তাই তিনি বলছেন যে টক ইট ওভার উইথ ইউর ওয়াইফ, নিজের স্ত্রীর সঙ্গে এটা নিয়ে আলোচনা করো। এবং এই কথাটার মধ্যে একটা, আমরা হয়তো অতটা খেয়াল করি না, কিন্তু কথাটার মধ্যে একটা মিসোজিনিও আছে, একটা নারী বিদ্বেষও আছে। যে বউয়ের সঙ্গে আলোচনা করো মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করো যে কিছুই বোঝে না আর কি, যে আহ, যে তার সঙ্গে আলোচনা করাটা ফ্রুটলেস আর কি, এটা হতে পারে। বা যে ওয়াইফ তো অ্যাকচুয়ালি ইজ ট্রিটেড অ্যাজ এ স্লেভ, যে তার সঙ্গে তুমি আলোচনা করো যে যে ফ্রিডম অ্যাকচুয়ালি কি, সেটা আমার সঙ্গে নয়। সো টক ইট ওভার উইথ ইয়োর ওয়াইফ। বা এটাও হতে পারে যে যে সত্যি সত্যিই সেখানে হয়তো অডিয়েন্স সব পুরুষরাই ছিল, কারণ তখন তো মেয়েরা সেভাবে অতটা যে সোশ্যালি অতটা অ্যাওয়ার ছিল না আর কি, তো তারা হয়তো আহ, সেইভাবে আহ, যে আলোচনার জগতে সেভাবে তারা ওয়েল অ্যাকসেপ্টেড ছিল না, যার ফলে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন। সো নাও ডোন্ট সেন্ড দ্য আনসার টু মি প্লিজ, টক ইট ওভার উইথ ইউর ওয়াইফ। শয়ের যে তার যে নিজস্ব যে নেচার, যেভাবে তিনি তার যে যে সভিয়ান যে স্টাইল, সেই সেই স্টাইলেই তিনি এসেটি শেষ করলেন সেই হিউমারাস টোনে। তার সমস্ত লেখাই এরকমই আর কি। তো যাই হোক, তা এখানে আমাদের শেষ হলো। অনেকদিন ধরেই আমাদের এসেটা চলছে, প্রায় 4টে ক্লাস নেওয়া হলো, যেহেতু যেহেতু এটা খুব বড় একটা এসে। তা আজকে আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা অন্য কোনো টেক্সট নিয়ে আলোচনা করব।